হাম আতঙ্কের মধ্যেই নতুন সংকট, কিট স্বল্পতা। 1200-র বিপরীতে অপেক্ষমান নমুনা 7,000-এর বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় রেকর্ড রোগী হাসপাতালে। নতুন করে ভর্তি 1650, আরও 7 শিশুর মৃত্যু। উদ্বিগ্ন অভিভাবক। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফল ঘোষণার পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে সহিংসতা, নিহত বেড়ে 4। তৃণমূলের কার্যালয় দখলের অভিযোগ। সরকার গঠনে দফায় দফায় বিজেপির বৈঠক। পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনৈতিক তৎপরতায় জোর মির্জা ফখরুলের। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। জামিন নামঞ্জুর। জাহাজ বাড়িতে 9 জনকে হত্যায় হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 7 জন। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি শ্রদ্ধাশীল সরকার। রক্ষা করা হবে দেশের স্বার্থ। প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর অর্থ উপদেষ্টা। বাণিজ্য বাড়াতে সবার সঙ্গে আলোচনা। এবং টাকা দিলেই সরকারি চাকরি, ফাঁদ পেতে প্রার্থী জোগাড়। প্রক্সি পরীক্ষা ও ডিভাইসে উত্তর সরবরাহের চুক্তি। জনপ্রতি হাতিয়ে নিচ্ছে 5 থেকে 20 লাখ টাকা। অধরা মূল হোতা। হাম আতঙ্কের মধ্যেই দেশে নতুন সংকট শনাক্তের কিট স্বল্পতা। একমাত্র পরীক্ষাগার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আছে মাত্র 1200 কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7,000-এর বেশি। এক সপ্তাহের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চাহিদা মতো কিট আসবে বলে জানিয়েছেন পরিচালক। সংকটের জন্য আবারও বিগত সরকারের অবহেলাকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 7 শিশু। হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড 1654 জন। হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে হামাক্রান্ত রোগীর সংখ্যা। 2 মাসের কম সময়ে হামে মৃত্যু হয়েছে 3 শতাধিক শিশুর, আর আক্রান্ত ছাড়িয়েছে 42,000। রোগ শনাক্তে দেরি হওয়ায় হাসপাতালে ভর্তি শিশুদের অধিকাংশেরই অবস্থা জটিল হয়েছে। অভিভাবকরা জানান, শুরুতে জ্বর হিসেবে বিবেচনা করা হলেও পরবর্তীতে দেখা দেয় হাম। এতে বিভিন্ন হাসপাতালে ঘুরে নষ্ট হয় সময়। শরীরে র্যাশ উঠছে, পরে বললো যে এগুলো অ্যালার্জি। অ্যালার্জির কথা বলছে, বাসায় এসে পড়ছি, পরে কাল দেখে আরও বাড়তি। তারপর আবার গেলাম, বলতেছে এগুলা হাম। নারায়ণগঞ্জ বিষ্টুইয়া দেখাইছি, সেখান থেকে বলছে পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে হাসপাতাল ঢাকা নিয়ে ভর্তি করেন। ডাক্তার বললো না ঠিক হয়ে যাবে, বাসায় যান। পরে দেখি না, ও বেশি অসুস্থ হয়ে যাচ্ছে, জ্বর ছাড়ছে না। এমন পরিস্থিতির মধ্যে দেখা দিয়েছে হাম শনাক্তের কিট স্বল্পতা। দেশের একমাত্র হাম পরীক্ষাগার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ল্যাবরেটরিতে আছে মাত্র 1200 নমুনা পরীক্ষার কিট। বিপরীতে অপেক্ষমান নমুনা 7,000-এর বেশি। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক জানান, নমুনা বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে স্বল্পতা। আগামী 1 সপ্তাহের মধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পর্যাপ্ত কিট পাওয়া যাবে বলে জানান তিনি। স্বল্পতা না ঠিক, আমাদের কিট তো ইউজ করলে তো কিট কমবে, তাই না? স্যাম্পল যা আসছে তা সবগুলো প্রতিদিন পরীক্ষা করতে পারছি না, এটা ঠিক। কিছু স্যাম্পল আমাদের জমে গিয়েছে। WHO ছাড়া এই কিট কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বাইরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফেব্রুয়ারি মাসেই তাদেরকে চাহিদা দিয়েছি, আউটব্রেকের আগেই। কিন্তু WHO এগুলো প্রসেসিং করে প্রোডাকশন করে আমাদেরকে দিতে একটু ডিলে হচ্ছে। এদিকে কিট সংকট নিয়ে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভ্যাকসিন ছাড়া আর কোনো অব্যবস্থাপনা নেই। বিগত সরকারের অবহেলার কারণে তৈরি হওয়া সংকট এখন কমে এসেছে। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে। সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল, ইনক্লুডিং
এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে, এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি। এদিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভি থেকে কেনা 15 লাখ ডোজ হাম রুবেলার টিকা এবং 90,000 টিটেনাস টিকা গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী। 10 মের মধ্যে সব ধরনের 1 কোটি 8 লাখ ডোজ ভ্যাকসিন আসবে বলেও জানান তিনি। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন 4 জন। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের কয়েকটি কার্যালয় দখলের অভিযোগ উঠেছে। রাজ্যটিতে মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে দফায় দফায় বৈঠক করেন বিজেপির শীর্ষ নেতারা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পশ্চিম বর্ধমানে তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর শুরু করে বিজেপি কর্মীরা। শুধু বর্ধমানেই নয়, অভিযোগ রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে দলীয় কার্যালয় দখলের হিড়িকও পড়েছে। বিজেপি কর্মীদের দাবি, এগুলো আগে কংগ্রেসের অফিস ছিল, তৃণমূল কর্মীরা স্বেচ্ছায় তাদের হাতে তুলে দিয়েছে। দখলের পাশাপাশি সংঘাতে প্রাণহানির ঘটনাও ঘটেছে। বেলেঘাটা, নিউ টাউন, বীরভূম, হাওড়া আর উদয়নারায়ণপুরেও তৃণমূল বিজেপি কর্মীর মৃত্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা রাজ্য। মুর্শিদাবাদে গুলিবিদ্ধ হয়েছেন সিপিএম কর্মী। রাজ্য জুড়ে চলা সহিংসতা থামাতে 700 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে প্রথমবার সরকার গড়তে চলেছে বিজেপি। বিধানসভায় দলনেতা ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে দলটি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে সবচেয়ে বেশি আলোচনায় শুভেন্দু অধিকারী। এদিকে বিধানসভা নির্বাচনের ফল প্রত্যাখ্যান করে পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান বিশ্লেষকরা বলছেন, শেষ পর্যন্ত ইস্তফা না দিলে 7 মে তৃণমূল সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইস্তফা না দিলেও আনুষ্ঠানিকভাবে ওই দিনই মুখ্যমন্ত্রীর পদ হারাবেন মমতা। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ভারত থেকে পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়াতে বিজেপিকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানান, রাজনৈতিক ও অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলা যাচাই বাছাই করে তালিকা করতেও ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে একথা জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুতে সরব ছিল বিজেপি। ভোটে ভূমিধস জয়ের পর এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে গেরুয়া শিবির। এতে সীমান্ত দিয়ে পুশিন নিয়ে বাড়ছে শঙ্কা। বুধবার ডিসি সম্মেলনের শেষ দিন স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে বিজেপিকে সতর্ক নজরদারি নির্দেশ দেওয়া হয়েছে। বিজেপিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে, সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। রাজনৈতিক মামলা প্রত্যাহারের তালিকা জুলাই আন্দোলনের সময় মামলার তালিকা করতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এই সমস্ত বোমা মামলা যাচাই বাছাই করে সেগুলো প্রত্যাহারের জন্য সুপারিশ করবেন। 5 আগস্টের পরে আন্দোলনের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মামলা হয়েছে, তাদের কাছে তালিকা চেয়েছি জেলা পর্যায়ে। এখন থেকে জেলা প্রশাসকদের কোনো খেলার মাঠ মেলার জন্য বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকারের সুবিধাগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন হবে বলে জানান মহিলা, শিশু ও সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। যত ধরনের ভাতাভোগী লিস্ট ছিল, এই লিস্টগুলোকে আমরা রিভিজিট করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সকল ধরনের সুযোগ সুবিধা যেন যারা সুবিধাভোগী তাদের কাছেই পৌঁছায়, এটাকে নিশ্চিত করার জন্য সকল ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। এছাড়া পরিবেশ দূষণ রোধে জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন পরিবেশ মন্ত্রী। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায়ে সরকার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী। তিনি বলেন, জ্বালানি সংকট নিরসনে 3 মাসের মধ্যে গ্যাস উত্তোলনের আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
রাজধানীর বনানীতে একটি হোটেলে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ISTR আয়োজিত সংলাপ শেষে একথা বলেন তিনি। দ্রুত আমাদেরকে এগিয়ে যেতে হবে অর্থনৈতিক উন্নয়নের দিকে। আমাদের রাজনৈতিক যে সমস্যাগুলো এখানে তৈরি হয়েছিল অতীতে, সে সমস্যা এখনও যে চলে গেছে তা বলবো না, কিন্তু আগের চেয়ে অনেকটা ইতিবাচক হয়েছে। আমাদের বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, আমাদের বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, আমাদের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছাবে শনিবার। লিমন বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার। 2013 সালে রাজধানীর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হওয়ার আবেদন করেছেন সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল। এ মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। আব্দুল জলিল মণ্ডলের আইনজীবী ট্রাইব্যুনালকে জানান, 2020 সাল থেকে হৃদরোগে আক্রান্ত তিনি। হার্টে 7টি ব্লক রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে শারীরিক অবস্থা খুব বেশি গুরুতর নয় উল্লেখ করে জামিন আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। এদিকে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে 9 জনকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 7 জুন ধার্য করেছেন আদালত। তিন দিনের রাষ্ট্রীয় সফরে বেইজিং গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া দেশটির রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে তার। বুধবার স্থানীয় সময় দুপুরে খলিলুর রহমানের নেতৃত্বে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা, চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চীনা পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের চেয়ারপারসন ওয়াং হুনিং। এ সময় সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করে উভয় পক্ষ। এছাড়া বাণিজ্য, বিনিয়োগ, সংযোগ বৃদ্ধি এবং উন্নয়ন সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা করেন তারা। সন্ধ্যার সময় আরও থাকছে। অ্যাটলেটিকোকে হারিয়ে 2 দশক পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল। রাতে শিরোপার মঞ্চে ওঠার লড়াইয়ে বিগ ম্যাচে পিএসজির মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। মার্কিন বাণিজ্য চুক্তির প্রতি সরকার শ্রদ্ধাশীল। সচিবালয়ে মার্কিন প্রতিনিধির সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা জানান, চুক্তির অধীনেই বাণিজ্য বাড়াতে চায় দুদেশ। দেশের স্বার্থ রক্ষা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়েছে। আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। আমরা যেটা গুরুত্ব দিয়েছি বিভিন্ন পদ্ধতি এবং মেকানিজমের মাধ্যমে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা এমনভাবে কাজ করতে পারি আমাদের আরও রপ্তানি বাড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী 6 জুন থেকে শুরু হয়ে পর্যায়ক্রমে জুন মাসের মধ্যেই সব সেনা সদস্যকে প্রত্যাহার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী 6 জুন থেকে সেনা সদস্যদের প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা থেকে এবং পরে বিভাগীয় শহর ও বড় জেলাসমূহ থেকে পর্যায়ক্রমে প্রত্যাহারের মাধ্যমে আগামী মাসের মধ্যেই মাঠ পর্যায়ে মোতায়েনকৃত সকল সেনা সদস্যকে ব্যারাকে ফিরিয়ে আনা হবে। 2024 সালের জুলাইয়ে সহিংস পরিস্থিতি ও গণ অভ্যুত্থানকে ঘিরে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়। রাজনৈতিক পট পরিবর্তন ও পুলিশ বাহিনীর দুর্বলতার কারণে অন্তর্বর্তী সরকারের পুরোটা সময় জুড়েই তারা দীর্ঘদিন মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন। দেখছেন সন্ধ্যার সময়। টাকা নিলেই সরকারি চাকরি নিশ্চিত, এমন প্রলোভনে নতুন নতুন ফাঁদ পেতে অর্থ হাতিয়ে নিচ্ছে অপরাধী চক্র। বিগত 15 বছরে এমন চক্রের হাতে জিম্মি অনেক পরিবার। জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে দুর্বল বা ব্যর্থ প্রার্থীদের টার্গেট করত তারা। দেয়া হতো প্রক্সি পরীক্ষা থেকে শুরু করে কেন্দ্রে উত্তর সরবরাহের নিশ্চয়তা। পরীক্ষার্থীর সহায়তায় ব্যবহার করা হতো বিশেষ ইলেকট্রনিক ডিভাইস। এজন্য জনপ্রতি 5 লাখ টাকা থেকে 20 লাখ টাকা পর্যন্ত করতে হয় চুক্তি। স্বপন আহমেদের প্রতিবেদন।
একটি সরকারি চাকরি যা হাজারো তরুণের স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে পুঁজি করে গড়ে উঠেছে প্রতারণার সিন্ডিকেট। সময়ের সাথে সাথে জালিয়াতির কৌশলেও এসেছে বদল। পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস থেকে পরীক্ষার কেন্দ্রে প্রক্সি প্রার্থী ব্যবহার সবই চলে চক্রের ইশারায়। কখনো কখনো অবৈধ ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর জানিয়ে দেওয়া হয় পরীক্ষার্থীকে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কিভাবে করা হয় এমন প্রতারণা? চক্রটি প্রথমে চাকরি প্রত্যাশী, দুর্বল ও ব্যর্থ প্রার্থীদের টার্গেট করে যোগাযোগ স্থাপন করে। চাকরির নিশ্চয়তায় 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত চুক্তি হয়, যা কখনো কখনো 20 লাখ টাকা পর্যন্ত হয়। নেওয়া হয় অগ্রিম টাকা। কখনো যোগ্য একজনকে ভুয়া পরিচয়ে পরীক্ষায় বসানো হয়, কখনো ছবি বা বায়োমেট্রিক জালিয়াতিও করা হয়। এসবেও সুবিধা করতে না পারলে নেওয়া হয় আরও ভয়ঙ্কর আশ্রয়। ক্ষুদ্র ব্লুটুথ ডিভাইস কানের ভেতরে প্রবেশ করানো হয়, আর শরীরের বিভিন্ন অংশে লুকানো থাকে রিসিভার, যার মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো খুব সহজেই পৌঁছে যায় পরীক্ষার্থীর কানে। প্রতি বছর হাজারো চাকরি প্রত্যাশী মেধাবী তরুণের স্বপ্ন ভঙ্গ হচ্ছে কিছু অসাধু চাকরি সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেট যারা চাকরি প্রত্যাশীদের কাছে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তুলে দিচ্ছে এ ধরনের ইলেকট্রিক ডিভাইস। এই ডিভাইসগুলোর এমনভাবে শরীরে লুকানো থাকে যা সাধারণ মানুষের বোঝার কোনো উপায় নেই। এই ডিভাইসগুলোর মাধ্যমে খুব সহজে পরীক্ষার হলে বসেই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাচ্ছে এই সকল প্রার্থীরা। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে সমন্বিত নাবিক পরীক্ষার কেন্দ্রে অবৈধ ইলেকট্রিক ডিভাইস ব্যবহার ও প্রক্সি পরীক্ষা দেওয়ার সময় 9 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এমন চক্রের মূল হোতাদের ধরা না গেলে শুধরাবে না সিস্টেম, এমন অভিমত অপরাধ বিশ্লেষকদের। দৃষ্টান্তমূলক শাস্তি নিলে তখন এটা অন্যরা এই ধরনের উপায়গুলো অবলম্বন করতে ভয় পাবে। প্রযুক্তি দিয়েই ডিজিটাল অপরাধী চক্রের তৎপরতা থামাতে হবে বলেও অভিমত এই বিশ্লেষকের। চক্র অনুসন্ধান করার এক ধরনের অপরাধমূলক। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে আগামী 9 মে দেশে আসছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মমভাবে হত্যার শিকার পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। এর আগে স্থানীয় সময় বুধবার দুপুরে জানাজার নামাজ হওয়ার কথা রয়েছে। এদিকে বাংলাদেশি 2 মেধাবী শিক্ষার্থী জামিল ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডা। এদিকে হত্যার শিকার 2 বাংলাদেশি শিক্ষার্থীর পরিবারের সহায়তায় গো ফান্ড মিতে খোলা অ্যাকাউন্টে এখন পর্যন্ত $1,94,500 জমা হয়েছে। সময় চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে পিএসজি বায়ার্ন মিউনিখ। জার্মানির অ্যালিয়েন্জ অ্যারেনায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগ দেখেছে গোল উৎসব। রুদ্ধশ্বাস ম্যাচে 5-4 গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় লেগে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে নিজেদের মাঠে বাভারিয়ানরা সবসময় ভয়ঙ্কর প্রতিপক্ষ। ছোট লিড ধরে রাখার চ্যালেঞ্জে বেশ সতর্ক প্যারিসিয়ান বস লুই এনরিকে। অন্যদিকে এই মৌসুমে বুন্দেসলিগায় 116 গোল করা বায়ার্নের আক্রমণ ভাগ দুর্দান্ত, তবে রক্ষণের দুর্বলতা স্পষ্ট। শেষ 6 ম্যাচে 16 গোল হজম করেছে বায়ার্ন। এরপর আক্রমণাত্মক ফুটবল খেলার ইঙ্গিত দিয়েছেন বায়ার্ন কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হাম আতঙ্কের মধ্যেই নতুন সংকট, কিট স্বল্পতা। 1200-র বিপরীতে অপেক্ষমান নমুনা 7,000-এর বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বাস্থ্যমন্ত্রী। প্রায় 2 বছর পর ব্যারাকে ফিরছে সশস্ত্র বাহিনী। 6 জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার। আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। এবং পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনৈতিক তৎপরতায় জোর মির্জা ফখরুলের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকছেন সহকর্মী গোলাম রাব্বি। নিবিড়, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।